অ্যাকাউন্টেন্সি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আলোচনা করব ব্যাংক ওভারড্রাফট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে। এর আগে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি এবং ব্যাংক ওভারড্রাফট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে ইংরেজিতে একটা ভিডিও করেছি। ব্যাংক ওভারড্রাফট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে আজকে বাংলায় আলোচনা করব, কারণ বাংলায় সহজ এবং সরলভাবে ব্যাখ্যা করার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। From following particulars of a trader, prepare a bank reconciliation statement as at 31st March 2016. নাম্বার 1-এ বলা হয়েছে ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক রুপিস 42,100। এখানে মোট নাম্বার 6 পার্টিকুলার্স মেনশন করা হয়েছে। শুরুতেই ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করে নেব। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী তার প্রয়োজন মতো কোনো সিকিউরিটির এগেনস্টে ব্যাংক থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত ধার নিতে পারে প্রয়োজন মতো, এবং তার জন্য তাকে ইন্টারেস্ট দিতে হয়। এটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। ডেফিনেশনে আমরা বলতে পারি an overdraft is a loan provided by a bank that allows a customer to borrow money from a bank up to certain limit against security, and customer has to pay interest calculated on the money borrowed daily. এই ক্ষেত্রে বলে রাখি, কারেন্ট অ্যাকাউন্টে এই ওভারড্রাফট অ্যালাউ করা হয়, সেভিংস অ্যাকাউন্টে করা হয় না। এবং সেভিংস অ্যাকাউন্টেই ব্যাংক ইন্টারেস্ট দিয়ে থাকে, কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্সের জন্য কোনো ব্যাংক ইন্টারেস্ট দেয় না। যাই হোক, আমরা একটা উদাহরণ নিয়ে এবং কিছু ট্রানজ্যাকশান নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে আমাদের বুঝতে সুবিধা হবে যে ওভারড্রাফট ব্যালেন্সের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিটের ক্ষেত্রে কীভাবে অ্যাকাউন্টিং হয়। P. A customer has a current account with a bank and his bank balance is rupees 10,000 as on 1st April 2015, and he has been allowed an overdraft limit up to rupees 2 lakhs against his fixed deposit of rupees 2,50,000, on which bank pays interest at the rate of 7% per annum, and P has to pay interest at the rate of 9% per annum to be charged monthly. The following transactions were made in the overdraft account in the month of April 2015. এই প্রসঙ্গে বলে রাখি, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংক পাসবই ইস্যু করে থাকে। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংক কোনো পাসবই বর্তমানে ইস্যু করে না, স্টেটমেন্ট ইস্যু করে। অনেক দিন আগে এই কারেন্ট অ্যাকাউন্ট বা ওভারড্রাফট অ্যাকাউন্টের ক্ষেত্রে পাসবই ইস্যু করা হতো। যাই হোক, আমরা বর্তমানে এই এন্ট্রিগুলো পাসবইয়ে এন্ট্রি করে আলোচনা করব সুবিধার জন্য। 2015 1st এপ্রিল ব্যাংক ব্যালেন্স ছিল 10,000। সুতরাং আমরা এখানে যেভাবে এন্ট্রি হবে, এপ্রিল 1 বাই ব্যালেন্স বিএফ 10,000 ডিপোজিট কলমে, এবং ব্যালেন্স হচ্ছে 10,000। পাসবইয়ে ক্রেডিট ব্যালেন্স মিনস ক্যাশ বইয়ে ডেবিট ব্যালেন্স। 4th এপ্রিল 15,000 ক্যাশ জমা দেওয়া হয়েছে, সুতরাং 4th এপ্রিল বাই ক্যাশ 15,000 ডিপোজিট কলমে, এবং টোটাল ক্রেডিট ব্যালেন্স 25,000। 4th এপ্রিল ক্যাশ জমা হওয়ার পরে ক্রেডিট ব্যালেন্স হলো 25,000। এরপরে ট্রানজ্যাকশন আছে 9th এপ্রিল ডিউ চেক টু বি সাহা রুপিস 30,000। সুতরাং 9th এপ্রিল ব্যাংকের পাসবইতে এটা এন্ট্রি হবে টু বি সাহা, এটা ডেবিট হবে 30,000। এখানে ক্রেডিট ব্যালেন্স আছে 25,000, সুতরাং এই ডিফারেন্স 5,000 ওভারড্রাফট। সুতরাং এখানে ব্যালেন্সে দেখানো হলো -5,000। এখানে রুপিস 5,000 হচ্ছে ওভারড্রাফট ব্যালেন্স। নেক্সট যে ট্রানজ্যাকশনটা আছে
April 12, paid salary by check rupees 7,000। এখানে পাসবইতে 7,000 ডেবিট হয়েছে। আগে ডেবিট ব্যালেন্স অর্থাৎ ওভারড্রাফট ব্যালেন্স ছিল 5,000, সুতরাং এখানে ওভারড্রাফট আরও বাড়লো, এখানে টোটাল দাঁড়ালো 12,000 ওডি ব্যালেন্স। নর্মাল ক্ষেত্রে অর্থাৎ যখন ক্রেডিট ব্যালেন্স থাকে, ওভারড্রাফট ব্যালেন্স থাকে না, সেক্ষেত্রে উইথড্রল করলে পরে ক্রেডিট ব্যালেন্স থেকে মাইনাস হয়, মানে কমে যায় ব্যালেন্স। কিন্তু ওভারড্রাফট ব্যালেন্স থাকলে পরে এই পেমেন্টের ক্ষেত্রে এই ওভারড্রাফট ব্যালেন্সটা বেড়ে যায়, অর্থাৎ এটা আগের ব্যালেন্সের সাথে অ্যাড হয়, কারণ এখানে লোনটা আরও বাড়লো, সুতরাং এটা এখানে যোগ হলো। আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গিয়ে এইটা খেয়াল রাখবো যে ওডি ব্যালেন্স থাকলে পরে পেমেন্টের ক্ষেত্রে সেটা বাড়ে, আর ক্রেডিট ব্যালেন্স বা নর্মাল ব্যালেন্সের ক্ষেত্রে পেমেন্ট করলে এটা কমে যায়। ক্যাশ বুকের ক্ষেত্রে যখন নর্মাল ব্যালেন্স থাকে তখন সেটাকে বলা হয় ডেবিট ব্যালেন্স, কিন্তু যখনই ক্রেডিট সাইডটা বেশি হয়ে যায় ডেবিটের থেকে, অর্থাৎ জমার থেকে খরচটা বেশি হয়, তখন হয় ওভারড্রাফট। নেক্সট ট্রানজ্যাকশন যেটা আছে 21 এপ্রিল, চেক ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক রুপিস 6,000। এটা পাসবইতে ক্রেডিট হবে, কারণ আপনারা দেখেছেন যখন ব্যাংকে ক্যাশ বা চেক জমা দেওয়া হয় তখন সেটা ক্রেডিট হয়। এখানে 6,000 ক্রেডিট হলো, কিন্তু এখানে ডেবিট ব্যালেন্স আছে 12,000। যদি এটা ক্রেডিট ব্যালেন্স থাকতো তার সাথে এটা যোগ হতো। যেহেতু ডেবিট ব্যালেন্স 12,000 আছে, এই 6,000 জমা দেওয়ার জন্য এই কাস্টমারের দায় কিছু কমে গেল, সে কিছু লোন শোধ করে দিল, সুতরাং এটা যে অরিজিনাল যেটা এখানে ডেবিট ব্যালেন্স দেখানো হয়েছে ওভারড্রাফট ব্যালেন্স, সেইখান থেকে মাইনাস হবে। নর্মাল ক্ষেত্রে প্লাস হতো, কিন্তু ওভারড্রাফট ব্যালেন্সের ক্ষেত্রে সেটা মাইনাস হবে। পাসবইয়ের ক্ষেত্রে এই এন্ট্রি হয়, ক্যাশ বইয়ের ক্ষেত্রে এটা ডেবিট দিকে এন্ট্রি হতো, এবং ডেবিট দিকে এন্ট্রি হলে পরে যে ক্রেডিট দিকে যদি বেশি থাকে তার ডিফারেন্সটা কমে যেত এবং ওভারড্রাফট ব্যালেন্সটা কমতো। নেক্সট ট্রানজ্যাকশন যেটা আছে 29 এপ্রিল, ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড রুপিস 150। এখানে ব্যাঙ্ক চার্জ 150 ব্যাঙ্ক ডেবিট করেছে, ব্যাঙ্ক কেটে নিচ্ছে, সুতরাং ব্যাঙ্কে যে ওভারড্রাফট ব্যালেন্সটা ছিল সেটা আরও বেড়ে গেল, ব্যাংকের কাছে কাস্টমারের দায় আরও বাড়লো, আরও 150 টাকা তাকে দিতে হবে। সুতরাং এটা যে ওভারড্রাফট ব্যালেন্স আছে তার সাথে যোগ হবে, 150 যোগ হবে। কিন্তু এটা যদি ক্রেডিট ব্যালেন্স থাকতো তাহলে এই 150 ক্রেডিট ব্যালেন্স থেকে মাইনাস হতো, অর্থাৎ ব্যাংকের কাছে যে গচ্ছিত টাকা আছে তার থেকে 150 টাকা কেটে নিত। যেহেতু ওভারড্রাফট, সেজন্য এটা তার লোনের সাথে যুক্ত হলো। তেমনি এটা যদি আমরা এই ক্যাশ বুকের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে খরচ হিসেবে ক্রেডিট দিকে এন্ট্রি হতো, ক্যাশ বুকে ক্রেডিট দিকে বেশি হওয়া মানে ওভারড্রাফট বেড়ে যাওয়া, সুতরাং এটা ক্যাশ বুকে ক্রেডিট দিকে বাই ব্যাঙ্ক চার্জেস বলে 150 টাকা ক্রেডিট হতো এবং ওভারড্রাফট বাড়তো। সুতরাং ক্যাশ বুকে যদি ওভারড্রাফট থাকে সেক্ষেত্রে এই খরচগুলো যুক্ত হওয়ার জন্য ওভারড্রাফট বাড়ে। ওভারড্রাফটে এই ট্রানজ্যাকশনগুলো নিয়ে যে আলোচনা করলাম সেগুলোর মূল বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আর একবার উল্লেখ করব। ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গিয়ে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো উল্লেখ করছি। নাম্বার 1, all receipts in cash or by check go to the debit side of cash book, whereas all these go to the credit side of the passbook. ক্যাশ বা চেকের মাধ্যমে সমস্ত জমা ক্যাশ বুকে ডেবিট দিকে এন্ট্রি হয়, অন্যদিকে এই ধরনের সমস্ত জমা পাসবুকের ক্রেডিট দিকে এন্ট্রি হয়। নাম্বার 2, all payment in cash or by check go to the credit side of the cash book, whereas all these go to the debit side of the passbook. ক্যাশ বা চেকের দ্বারা সমস্ত পেমেন্ট বা খরচ ক্যাশ বুকের ক্রেডিট দিকে এন্ট্রি হয়, অন্যদিকে এগুলো পাসবুকের ডেবিট দিকে এন্ট্রি হয়।
ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গিয়ে একটা বিষয় খেয়াল করতে হবে, যদি আমরা ক্যাশবুকের ব্যালেন্স থেকে শুরু করে পাসবুকের সাথে মেলাতে চাই, তবে পাসবুকে যে সমস্ত এন্ট্রিগুলো হয়েছে সেগুলো যদি ক্যাশবুকে না হয়ে থাকে সেই এন্ট্রিগুলো ক্যাশবুকে করতে হবে। আর পাসবুকে যে এন্ট্রিগুলো হয়নি অথচ ক্যাশবুকে এন্ট্রি হয়েছে, ক্যাশবুক থেকে সেই এন্ট্রিগুলো বাদ দিতে হবে, তবেই পাসবুকের সাথে ক্যাশবুকের ব্যালেন্স রেকনসাইল করা হবে। আর অপরদিকে আমরা যদি পাসবুকের ব্যাংক ব্যালেন্স নিয়ে এই রেকনসিলিয়েশন স্টেটমেন্ট শুরু করি, তবে এই পাসবুকের ব্যালেন্স ক্যাশবুকের সাথে মেলাবার উদ্দেশ্যে ক্যাশবুকে যে সমস্ত এন্ট্রি হয়েছে সেইগুলি পাসবুকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। The overdraft balance is always treated as a negative balance. The cashbook debit balance and passbook credit balance are treated as positive balance. ওভারড্রাফট ব্যালেন্স সবসময় নেগেটিভ ব্যালেন্স হিসেবে গণ্য করা হয়। ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স এবং পাসবুকের ক্রেডিট ব্যালেন্স হচ্ছে পজিটিভ ব্যালেন্স। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ব্যাংক ওভারড্রাফট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা শুরু করব। ফ্রম ফলোইং পার্টিকুলার্স অফ এ ট্রেডার্স প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ এট 31st March 2016. Number 1, bank overdraft as per cash book rupees 42,100. প্রথমে আমরা হেডিংয়ে লিখব ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ এট 31st March 2016. পার্টিকুলার্সের ঘরে লিখব ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক, আউটার কলামে লিখব 42,100। আমরা ওভারড্রাফট ব্যালেন্স বোঝাবার জন্য এখানে লাল কালি ব্যবহার করেছি। ওভারড্রাফট ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্স আমরা সহজ ও সরলভাবে বলতে পারি পজিটিভ ব্যালেন্সের ক্ষেত্রে যেগুলো অ্যাড হয়, নেগেটিভ ব্যালেন্সের ক্ষেত্রে সেগুলো মাইনাস হবে, এবং পজিটিভ ব্যালেন্সে যেটা লেস হয় নেগেটিভ ব্যালেন্সে সেটা অ্যাড হবে। নেক্সট নাম্বার 2তে যেটা বলা হয়েছে, ডিউরিং দ্য মান্থ টোটাল অ্যামাউন্ট অফ চেক ফর rupees 74,400 was deposited into the bank. Out of this, one check for rupees 11,160 has been entered into the passbook on 5th April. আমরা এখানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করছি অ্যাজ অ্যাট 31st March 2016। মার্চ মাসে টোটাল 74,400 এর চেক জমা দেওয়া হয়েছে, মোট চেক অ্যামাউন্ট। এর মধ্যে 11,160 চেক মার্চ মাসের মধ্যে জমা হয়নি, সেটা এপ্রিলের 5 মাসে পাসবইতে এন্ট্রি হয়েছে, কিন্তু আমাদের ক্যাশবুকে এই টোটাল অ্যামাউন্টটাই ধরা হয়েছে, মানে 11,160 অ্যামাউন্টের চেকটা ক্যাশবুকে ডেবিট দিকে হয়েছে। সুতরাং আমাদের পাসবইয়ের সাথে রিকনসিলিয়েশনের জন্য এই 11,160 অ্যামাউন্টের চেকটা সেটা ক্যাশবুকের থেকে বাদ দিতে হবে, এবং ক্যাশবুক থেকে এটা বাদ করা হতো যদি এটা পজিটিভ ব্যালেন্স হতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এখানে শুরু করেছে নেগেটিভ ব্যালেন্স দিয়ে। সুতরাং আমাদের এটা ক্যাশ বইতে এন্ট্রি করার জন্য আমাদের যে ওভারড্রাফট সেটা কমে গেছিলো, এবং এই ওভারড্রাফট ব্যালেন্সটা এটা যদি আমরা বাদ দিই ওভারড্রাফট ব্যালেন্স বেড়ে যাবে। সুতরাং আমরা ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স থেকে শুরু করেছি, সুতরাং এটা অ্যাড হবে। সংক্ষিপ্তভাবে বলা যায় পজিটিভ ব্যালেন্সের ক্ষেত্রে কমানোর জন্য এটা বাদ হতো, কিন্তু ওভারড্রাফট ব্যালেন্সের জন্য এইটা অ্যাড হবে। সুতরাং আমরা অ্যাডের জায়গায় লিখব চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বিফোর 31st March 11,160 ইনার কলমে। নম্বর 3 পার্টিকুলারে যেটা বলা হয়েছে, ডিউরিং দ্য মান্থ checks for rupees 89,580 were drawn in favor of creditors. Of them, one creditor for rupees 38,580 encashed his check on 7th April, whereas
another for rupees 4,320 has not yet been in cash. এখানে বলা হয়েছে মার্চ মাসে ক্রেডিটরদের অর্থাৎ পাওনাদের জন্য 89,580 অ্যামাউন্টের চেক ইস্যু করা হয়েছে। অর্থাৎ এই চেকগুলো ইস্যু করার পরে যেহেতু পেমেন্ট, সুতরাং আমাদের ক্যাশ বইয়ে ক্রেডিট দিকে এন্ট্রি হয়েছে। ক্রেডিট দিকে এন্ট্রি হওয়ার মানে ওভারড্রাফট ব্যালেন্স বেড়ে গেছে। এর মধ্যে একটি চেক রুপিস 38,580 এটা এনক্যাশ হয়েছে 7th এপ্রিল, অর্থাৎ 31 মার্চের মধ্যে এটা এনক্যাশ হয়নি। আর একটা চেক 4,320 মার্চ মাসে পেমেন্ট হয়নি এবং এপ্রিল মাস পর্যন্ত যখন এই রেকনসিলেশন করা হচ্ছে তখনও পেমেন্ট হয়নি। এই দুটি চেক যেই ক্রেডিটর্সদের দেওয়া হয়েছে তারা এই চেক দুটি ব্যাংকে প্রেজেন্ট করেনি পেমেন্টের জন্য 31 মার্চের মধ্যে। এর ফলে পাসবইয়ে এই চেক দুটো ডেবিট হয়নি এবং তার ফলে 31 মার্চের মধ্যে এই দুটি অ্যামাউন্টের যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেই অ্যামাউন্টটা ওভারড্রাফট ব্যালেন্সে যুক্ত হয়নি। কিন্তু ক্যাশ বইয়ে যেহেতু পেমেন্ট দেখানো হয়েছে, ক্রেডিট দিকে এন্ট্রি করা হয়েছে, তার ফলে ক্যাশ বইয়ের ওভারড্রাফট ব্যালেন্স বেড়ে গেছে। আমরা এখন ক্যাশ বইয়ের ওডি ব্যালেন্সের সাথে যদি পাস বইয়ের ওভারড্রাফট ব্যালেন্সে রেকনসাইল করতে চাই তাহলে ক্যাশ বই থেকে এই দুটো চেকের যে অ্যামাউন্ট সেটা বাদ দিতে হবে, অর্থাৎ ওভারড্রাফট ব্যালেন্স থেকে এই দুটো বাদ দিতে হবে। আমরা ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্টে একটা এন্ট্রি করেছি এবং পরবর্তী অ্যাডের জন্য কিছু স্পেস রেখে এর নিচে আমরা লেস স্টার্ট করব, কারণ আমরা পরপর যেরকম আসবে লেস পরপর করে যাব, নাহলে কোনো এন্ট্রি অমিট হতে পারে। আমরা এই লেসটা একটু স্পেস ছেড়ে আরম্ভ করছি। আমরা এখানে লিখব চেক ইস্যু বাট নট এনক্যাশ রুপিস উইদিন ব্র্যাকেটে 38,580 প্লাস 4,320 ব্র্যাকেট ক্লোজ করব এবং টোটালটা ইনার কলমে লিখব 42,900। ওভারড্রাফটের ক্ষেত্রে এই এন্ট্রিটার এক্সপ্লানেশন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি অন্যভাবে এটা ব্যাখ্যা করছি। নর্মাল ক্ষেত্রে যেভাবে অ্যাডজাস্টমেন্ট হয় ওভারড্রাফটের ক্ষেত্রে তার রিভার্স হয়, উল্টো হয়। ধরা যাক ক্যাশ বইতে ডেবিট ব্যালেন্স আছে, অর্থাৎ পজিটিভ ব্যালেন্স আছে, সেক্ষেত্রে যদি চেক ইস্যু করা হয় এবং চেক যদি ব্যাংকে প্রেজেন্ট না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে ডেবিট ব্যালেন্সটা সেটা কমে যায়। ক্রেডিট দিকে এন্ট্রি করার জন্য ডেবিটের যে পজিটিভ ব্যালেন্স সেটা কমে যায়, কিন্তু পাসবইয়ের যে পজিটিভ ব্যালেন্সটা সেটা কমে না। সুতরাং পাসবইয়ের সাথে এই ক্যাশ বইয়ের যে পজিটিভ ব্যালেন্স বা ডেবিট ব্যালেন্সে রেকনসাইল করার উদ্দেশ্যে তখন আমাদের এই ক্যাশ বইয়ের ডেবিট ব্যালেন্সটাকে বাড়াতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। আর এখানে আমি আগেই বলেছি পজিটিভ দিকে যে এন্ট্রি করা যেরকম সিস্টেম ওভারড্রাফটের ক্ষেত্রে তার রিভার্স হয়। সুতরাং পজিটিভের ক্ষেত্রে যদি এটা প্লাস হয়ে থাকে ওভারড্রাফটের ক্ষেত্রে এটা লেস হবে বা মাইনাস হবে। নেক্সট নাম্বার 4, as per instruction the bank on 28th March have paid out rupees 10,500 to a creditor but by mistake the same has not yet been entered in the cash book. এখানে বলা হয়েছে ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল 28 মার্চে 10,500 টাকা কোনো ক্রেডিটরকে পেমেন্ট করার জন্য, কিন্তু বাই মিস্টেক সেই টাকাটা ক্যাশ বইতে এন্ট্রি করা হয়নি। ব্যাংক পেমেন্ট করে দিয়েছে, অর্থাৎ ব্যাংকে ওভারড্রাফট ব্যালেন্স ইনক্রিজ করেছে যেহেতু ওভারড্রাফট অ্যাকাউন্ট, কিন্তু ক্যাশ বইয়ে এন্ট্রি না হওয়ার জন্য ক্যাশ বইয়ে ওভারড্রাফট ব্যালেন্স বাড়েনি।
সুতরাং আমরা এখানে রেকনসাইল করার উদ্দেশ্যে আমাদের যে 10,500 ওডি অ্যাকাউন্ট ওভারড্রাফট অ্যাকাউন্টটা বাড়েনি, ব্যাংকের পাসবইতে ওভারড্রাফট অ্যাকাউন্ট বেড়ে গেছে। সুতরাং আমরা এটাকে এই ওভারড্রাফট অ্যাকাউন্টের সাথে অ্যাড করব। আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের এফেক্ট নিয়ে চিন্তা করব। আমাদের এই ক্ষেত্রে 10,500-এর জন্য পাসবইয়ের ওডি অ্যাকাউন্ট বেড়েছে, কিন্তু ক্যাশ বইয়ের ওডি অ্যাকাউন্ট বাড়েনি। ক্যাশ বইয়ে যেহেতু ক্রেডিট দিকে পোস্টিং হয়নি এবং ওভারড্রাফট অ্যাকাউন্ট বাড়েনি, সুতরাং আমরা অ্যাডজাস্টমেন্টের জন্য এই ক্যাশ বইয়ের যে ওডি ব্যালেন্স আছে তার সাথে এই 10,500 যোগ করব। আমরা অ্যাডে প্যারাগ্রাফে লিখব পেমেন্ট বাই ব্যাংক আন্ডার ইনস্ট্রাকশন নট রেকর্ডেড ইন ক্যাশ বুক 10,500 ইনার কলমে। নেক্সট নাম্বার 5, according to agreement on 5th March a debtor had deposited directly into the bank rupees 9,000 but the same has not been recorded in the cash book. এখানে বলা হয়েছে কোনো ডেটর বা দেনাদারের সাথে এগ্রিমেন্ট অনুযায়ী ব্যাংকে 25 মার্চে 9,000 জমা দেওয়ার কথা এবং সে টাকাটা জমা দিয়েছে, কিন্তু ক্যাশ বইয়ে এন্ট্রি হয়নি। এখানে 25 মার্চে ব্যাংকে সরাসরি 9,000 জমা হওয়ার জন্য ব্যাংকে ক্রেডিট হয়েছে, অর্থাৎ ব্যাংকের ওভারড্রাফট ব্যালেন্স কমে গেছে। ব্যাংকের ওভারড্রাফট হচ্ছে ডেবিট ফিগার, আর যেহেতু ক্রেডিটটা বাড়লো সুতরাং ডিফারেন্সটাও কমে গেল। ওভারড্রাফট এই 9,000 পরিমাণ কমে গেছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ধরা যাক ব্যাংকে ওভারড্রাফট ব্যালেন্স 45,000 ছিল, সুতরাং 9,000 ক্রেডিট হওয়ার জন্য তার ওভারড্রাফট ব্যালেন্স কমে দাঁড়ালো 36,000। অ্যাকচুয়ালি 45,000 ছিল না, আমি এটা একটা বোঝাবার জন্য ধরে নিলাম। অন্যদিকে ক্যাশ বইয়ে এন্ট্রি হয়নি, অর্থাৎ ডেবিট দিকে এন্ট্রি হয়নি, যার জন্য ক্রেডিট ব্যালেন্সটা বেশি দেখানো হয়েছে, মানে ওভারড্রাফটটা বেশি রয়েছে, ডিফারেন্সটা কমেনি। এর জন্য আমরা এই ক্যাশ বইতে ডেবিট করা মানে ওই ওভারড্রাফট ব্যালেন্স থেকে মাইনাস করা। সুতরাং আমরা এখানে ওভারড্রাফট ব্যালেন্স থেকে মাইনাস করব। আমরা রেকনসিলিয়েশন শুরু করেছি ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। সুতরাং আমরা এই ব্যাংক ওভারড্রাফট ক্যাশ বুক ব্যালেন্সের উপরেই সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এর বাইরে আমরা অন্য কোথাও করতে পারবো না। এবং এর ক্যাশ বুক ওভারড্রাফট ব্যালেন্সের সাথেই অ্যাডজাস্টমেন্ট করে আমরা এই পাসবুকের সাথে রেকনসাইল করব, এবং পাসবই যা যা করেছে আমরা সেইগুলো এই ক্যাশ বুকে ওভারড্রাফট ব্যালেন্সের সাথেই করব। আমরা লেস প্যারাগ্রাফে লিখব ডাইরেক্ট ডিপোজিটেড বাই এ কাস্টমার ইনটু ব্যাংক নট রেকর্ডেড ইন ক্যাশ বুক বলে আমরা 9,000 ইনার কলমে লিখব। নেক্সট নাম্বার 6, in the month of March the bank without any intimation had debited his account for rupees 120 as bank charges and credited the same for rupees 180 as interest for the last year. ব্যাংক 120 টাকা পাসবইয়ে ডেবিট করেছে ব্যাংক চার্জেস হিসেবে, কিন্তু কোনো ইন্টিমেশন পাঠায়নি। এর জন্য ক্যাশবুকে এটা খরচ হিসেবে ক্রেডিট দিকে এন্ট্রি হয়নি। ক্রেডিট দিকে এন্ট্রি না হওয়ার জন্য ওভারড্রাফট ব্যালেন্সটা বাড়েনি। পাসবইয়ে যেহেতু ডেবিট হয়েছে এবং ওভারড্রাফট ব্যালেন্স বেড়েছে, তেমনি ক্যাশ বইয়ে ক্রেডিট দিকে এন্ট্রি হয়নি, ওভারড্রাফট ব্যালেন্স বাড়েনি। সুতরাং আমরা ওই পাসবইয়ে যেহেতু ব্যালেন্স বেড়েছে আমাদের ক্যাশ বইয়েও ব্যালেন্সটা বাড়াতে হবে। ক্যাশ বইয়ে এই ব্যাংক ওভারড্রাফট বাড়াবার জন্য আমাদের এখানে যে ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স থেকে শুরু করেছি তার সাথে 120 টাকা অ্যাড হবে। অন্যদিকে 180 ব্যাংক পাসবইয়ে ক্রেডিট করেছে গত বছরই ইন্টারেস্ট হিসেবে। ক্রেডিট করার জন্য পাসবইয়ে ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্সটা কমে গেছে, মানে ডেবিট ব্যালেন্সটা কমা মানে এই পাসবইয়ের ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্সটা কমে গেছে, কিন্তু ক্যাশ বইয়ে এটা ডেবিট হয়নি। আমাদের এটা আয়, সুতরাং এটা ডেবিট দিকে যাবে। ডেবিট দিকে গেলে পরে এইটা আমাদের ক্যাশ বইয়ের যে ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স আছে সেটা
কমে যেত, ডিফারেন্সটা কমতো। সুতরাং আমরা এই ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক কমানোর উদ্দেশ্যে ₹180 মাইনাস করব। আমরা এই অ্যাড করার জন্য লিখব ব্যাংক চার্জেস ডেবিটেড বাট নট রেকর্ডেড ইন ক্যাশবুক বলে 120 ইনার কলামে লিখব, এবং লেসের জন্য লিখব ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক নট রেকর্ডেড ইন ক্যাশবুক ₹180। অ্যাডের টোটাল ফিগারটা দাঁড়ালো 21,780। এইটা অ্যাড করলে যে ফিগারটা দাঁড়ালো 63,880, এবং আমাদের লেসের যে টোটাল ফিগারটা দাঁড়ালো 52,080। এবার 63,880 থেকে 52,080টা মাইনাস করব, তাহলে দাঁড়ালো 11,800 রুপিস। 11,800 হচ্ছে ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। কারণ আমরা শুরু করেছিলাম ওভারড্রাফট ব্যালেন্স দিয়ে, এবং তার সাথে প্লাস করে যে ফিগারটা দাঁড়ালো 63,880, এবং সেটা হচ্ছে ওভারড্রাফট ব্যালেন্স, এবং এটার থেকে যেটা লেস করলাম সেটা কম 52,080 মাইনাস করলে যে ব্যালেন্সটা দাঁড়ালো 11,800। এটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। এখানে যদি লেস ফিগারটা বেশি হতো তাহলে পরে যে ব্যালেন্সটা বেরোতো সেটা হচ্ছে পাসবইয়ের পজিটিভ ব্যালেন্স, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক নট ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট রেকনসিলিয়েশন স্টেটমেন্ট বোঝাবার জন্য বিভিন্ন উদাহরণ নিয়ে আলোচনা করেছি, এর জন্য ভিডিও অনেক দীর্ঘ হয়েছে। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তবে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য। আমার এই ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা ইংরেজিতে ভিডিও করেছি এবং সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ওই ভিডিওটা দেখলে পরে আপনাদের এই বিষয়ে কনসেপশন আরও ক্লিয়ার হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।